আসসালামু আলাইকুম। আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো এখানে যেটা বলা হয়েছে যে কোনো পদের পূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট বর্ণনাকে যৌক্তিক সংজ্ঞা বলে। তো এখন পূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট বর্ণনা এই ব্যাপারটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। তো কোনো একটা পদ আমরা ধরলাম যে মানুষ হচ্ছে একটা পদ। এখন এই মানুষ পদের পূর্ণ যাত্রার্থটা হচ্ছে উল্লেখ করাই আমার কি সংজ্ঞা। তো আমরা তো নর্মালি কোনো কিছু যখন সংজ্ঞা দিই তো সংজ্ঞাটা আসলেই যে সেই সংজ্ঞাটা কি আসলেই যৌক্তিক নাকি যৌক্তিক না, এটাই হচ্ছে মূলত যৌক্তিক সংজ্ঞার কাজ। তো এখন যৌক্তিক সংজ্ঞাটা তখনই হবে যখন কি আমরা কোনো একটা পদের যখন সংজ্ঞা দিব সেটাকে তখনই আমরা যৌক্তিক সংজ্ঞা বলবো যখন কি হবে, যখন হচ্ছে কি তার একটা পূর্ণ যাত্রার্থ উল্লেখ করা হবে। যেমন এখানে কি, এখানে মানুষের ক্ষেত্রে কি বলছে, এখানে মানুষের ক্ষেত্রে বলছে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তো মানুষের কি, মানুষের যাত্রার্থ হচ্ছে কি, মানুষের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এখন এই যে উদাহরণটা এখানে দেওয়া হয়েছে যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, তো এখানে একটা ধরলাম পদ মানুষ, এবার হচ্ছে কি পূর্ণ যাত্রার্থ। এই যে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব অর্থাৎ এখানে জীববৃত্তি উল্লেখ আছে, বুদ্ধিবৃত্তিও উল্লেখ আছে, এটাকেই মূলত বলা হয় যৌক্তিক সংজ্ঞা। তার মানে যৌক্তিক সংজ্ঞা বলতে আমরা কি বুঝলাম, যৌক্তিক সংজ্ঞা বলতে বুঝলাম যে একটা পদের আমরা সংজ্ঞা দিব সেই সংজ্ঞাটাতে কি করতে হবে, পূর্ণ যাত্রার্থ উল্লেখ করতে হবে, তাহলেই সেই সংজ্ঞাটাকে আমরা যৌক্তিক সংজ্ঞা বলবো। যেহেতু এখানে মানুষ একটা পদ, এই পদের পূর্ণ যাত্রার্থ অর্থাৎ জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি দুইটাই উল্লেখ আছে, যে বলা হয়েছে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এটাই হচ্ছে আমার যৌক্তিক সংজ্ঞা। এরপর আমরা নেক্সটে চলে যাই। এবার হচ্ছে আমরা যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি নিয়ে আলোচনা করব। যৌক্তিক সংজ্ঞার প্রবর্তক হচ্ছে কে, অ্যারিস্টটল। যৌক্তিক সংজ্ঞার প্রবর্তক আমার অ্যারিস্টটল। এই যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কি করতে হয়, একটি পদের আসন্নতম জাতি এবং কি বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। আচ্ছা, আসন্নতম জাতি ব্যাপারটা হচ্ছে কোনো একটা উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে বলা হয় আসন্নতম জাতি। যেমন জীবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কি কি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এই যে জীবকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করলাম, মানুষ আর অমানুষ। তো এখানে মানুষের ব্যক্তার্থ হচ্ছে কম, জীবের ব্যক্তার্থ হচ্ছে আমার বেশি। যার ব্যক্তার্থ বেশি সে হচ্ছে জাতি, যার ব্যক্তার্থ কম সে হচ্ছে উপজাতি। তো এখন এই যে জীব যেহেতু আমার জাতি আর মানুষ হচ্ছে কি আমার উপজাতি, তো এখন আমরা দেখব যে আসন্নতম জাতি যে উল্লেখ করতে হয় যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে, আসন্নতম জাতি হচ্ছে কোনো একটা উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে বলা হয় আসন্নতম জাতি। এখন এইখানে হচ্ছে কোনো একটা কি উপজাতির, এই যে মানুষ যে উপজাতিটা আছে এর নিকটতম বা হচ্ছে সবচেয়ে কাছের যেটা জাতি হচ্ছে কি, এখানে জাতি হচ্ছে আমার জীব, কে জীব। তো এখানে হচ্ছে আমার মানুষের আমি যদি আসন্নতম জাতি বলি তাহলে কি হবে, সেটা হচ্ছে হবে জীব। আর বিভেদক লক্ষণ তো বললামই যে যেই গুণটার কারণে একটা জাতির অন্তর্ভুক্ত তার যে অন্যান্য সমজাতীয় উপজাতিগুলো আছে, আমরা এই যে সমজাতীয় যে উপজাতিগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা কোন গুণটার কারণে পৃথক করতে পারি। যেমন জীব যদি বলি, জীবের ক্ষেত্রে কি মানুষ আর অমানুষ যে আছে, তো মানুষ সের হচ্ছে কি আছে আমার জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি আছে, আর অমানুষ বলতে গেলে গরু ছাগল হাঁস মুরগি এগুলোকে বোঝায়, এদের শুধু জীববৃত্তি আছে। তো এইখানে এদের মধ্যে পার্থক্য কোন বিষয়টাতে হচ্ছে, বুদ্ধিবৃত্তির দিক দিয়ে পার্থক্য হচ্ছে, কারণ জীববৃত্তি মানুষেরও আছে, জীববৃত্তি গরু ছাগল হাঁস মুরগি সবারই আছে। তো এইটার সাথে এদের মিল আছে, কিন্তু পার্থক্যটা কোথায়, যে মানুষের হচ্ছে বুদ্ধিবৃত্তি আছে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি এদের হচ্ছে কি বুদ্ধিবৃত্তি নাই। এই কারণে মানুষের যদি পত্তার বিভেদক লক্ষণ বলি সেটা হচ্ছে কি হবে, আমার বুদ্ধিবৃত্তি হবে। তার মানে বিভেদক লক্ষণটা হচ্ছে একটা জাতির অন্তর্গত তার যেই সমজাতীয় উপজাতিগুলো আছে, এই সমজাতীয় উপজাতিগুলোর মধ্যে যে কোনো একটাকে তার যে অন্যান্য যে উপজাতিগুলো আছে কোন গুণটার কারণে হচ্ছে পৃথক হচ্ছে, এটাই হচ্ছে বিভেদক লক্ষণ।
তো আমরা যে একটু আগে যৌক্তিক সংজ্ঞা দিলাম মানুষ পদের, আমরা এটা একটু তাহলে দেখি যে এখানে আসন্নতম জাতি আর বিভেদক লক্ষণ উল্লেখ আছে কি নেই। তো এখানে দেখো মানুষের কথা যেহেতু বলছে, তার মানে আমার মানুষের কি আসন্নতম জাতি কি, মানুষের আসন্নতম জাতি হচ্ছে জীব। আর মানুষের বিভেদক লক্ষণ কি, বিভেদক লক্ষণ হচ্ছে আমার বুদ্ধিবৃত্তি। তো এই দুইটা যদি উল্লেখ থাকে তাহলে কি হবে, সেটা আমার যৌক্তিক সংজ্ঞা হবে। তো এইখানে মানুষের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, অর্থাৎ এখানে জীব অর্থাৎ আসন্নতম জাতি, আর হচ্ছে কি বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ যে বলছে, অর্থাৎ কি এখানে বিভেদক লক্ষণ দুইটাই উল্লেখ আছে। তার মানে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আসন্নতম জাতি আর বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপরে যে পদের সংজ্ঞা দেওয়া হয়, যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে, সংজ্ঞেয় পদ বলে। আর সংজ্ঞায় যা বলা হয় তাকে সংজ্ঞার্থ পদ বলে। আচ্ছা, এই ব্যাপারটা একটু আমরা উপরে গিয়ে ক্লিয়ার করি। অর্থাৎ এখানে আমরা দুইটা ব্যাপার পাইছি, একটা হচ্ছে সংজ্ঞেয় পদ আর একটা হচ্ছে সংজ্ঞার্থ পদ। এখন যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে, সংজ্ঞেয় পদ বলে। আর সংজ্ঞায় যা বলা হয় তাকে কি বলে, সংজ্ঞার্থ পদ বলে। এখানে কার সংজ্ঞা দেওয়া হয়েছে, আমরা জানি যে মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, হয় হচ্ছে সংযোজক, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হচ্ছে বিধেয়। এখানে আমার মানুষ পদের সংজ্ঞা দেওয়া হয়েছে, তো যার সংজ্ঞা দেওয়া হয়েছে তাকে বলে সংজ্ঞেয় পদ। আর সংজ্ঞায় যা বলা হয়, মানুষ পদের সংজ্ঞায় কি বলা হয়েছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তো এইটা হয়ে যাবে কি আমার সংজ্ঞার্থ পদ। কি পদ, সংজ্ঞার্থ পদ। আশা করি সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ পদ ব্যাপারটা ক্লিয়ার। এবার যে এই যে যৌক্তিক সংজ্ঞা আছে না, এই যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি, আমরা জানি কি প্রত্যেকটা পদের কয়টা দিক থাকে, দুইটা দিক থাকে, একটা হচ্ছে ব্যক্তার্থের দিক, একটা হচ্ছে জাত্যার্থ দিক। ব্যক্তার্থ হচ্ছে কোনো একটা পদের সংখ্যা বা পরিমাণটা বোঝায়, জাত্যার্থ হচ্ছে কি বোঝায়, গুণটা বোঝায় কোনো একটা পদের। তো এই যে যৌক্তিক সংজ্ঞা আছে, এই যৌক্তিক সংজ্ঞা কি করে, এই যৌক্তিক সংজ্ঞা হচ্ছে আমার পদের জাত্যার্থের দিকটা নিয়ে আলোচনা করে। কোন দিকটা নিয়ে, জাত্যার্থের দিকটা নিয়ে আলোচনা করে আমার কে, যৌক্তিক সংজ্ঞা। আবার যেই যে আমরা যে যৌক্তিক সংজ্ঞাটা দিই, এটা হচ্ছে কি একটা শ্রেণীবাচক বা জাতিবাচক পদে সবসময় আমরা যৌক্তিক সংজ্ঞা দিই। এই যে মানুষ আছে না, মানুষ কি, মানুষ হচ্ছে একটা আমার কি, একটা হচ্ছে শ্রেণী বা জাতিবাচক, শ্রেণী বা হচ্ছে কি জাতিবাচক পদ। আবার জীব যদি বলি, এটা হচ্ছে কি শ্রেণী বা জাতিবাচক পদ। মানে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি কোনো ব্যক্তিবাচক বা বস্তুবাচক পদকে তোমার হচ্ছে কি আলোচনা করে না। যেমন কি আমি যদি রহিমের কথা বলি, এটা হচ্ছে একটা কি বস্তুবাচক ব্যক্তিবাচক পদ, রহিম, করিম। এই পদগুলোর কি যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। কারণ কি, কারণ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কোনো হচ্ছে কি বিশেষ বস্তু বা হচ্ছে কি ব্যক্তিকে বোঝায়, এই জন্য এগুলো যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। যৌক্তিক সংজ্ঞা সবসময় কার দেওয়া যায়, জাতিবাচক বা শ্রেণীবাচক পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায়। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা সংজ্ঞার বর্ণনার মধ্যে ব্যাপারটা দেখি যে আসলে এটা কি। তো কোন পদের পূর্ণজাত্রাতে সুস্পষ্ট বর্ণনাকে যৌক্তিক সংজ্ঞা বলে, এটা আমরা পড়লাম যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এখানে মানুষের হচ্ছে কি জাত্যার্থ অর্থাৎ জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি দুইটাই উল্লেখ আছে। আবার এখন হচ্ছে কি আমরা বর্ণনাটা দেখি। বলছে যে কোন পদের উপলক্ষণ, অবান্তর লক্ষণ বা জাত্যার্থের অংশবিশেষ প্রভৃতি এগুলোকে একসাথে মিশিয়ে উল্লেখ করা হলে বলা হয়, উল্লেখ করাকে বলা হয় বর্ণনা। তার মানে বর্ণনা হচ্ছে কি, বর্ণনার ক্ষেত্রে আমার কি হয় উপলক্ষণ উল্লেখ থাকবে, না হলে অবান্তর লক্ষণ উল্লেখ থাকবে বা জাত্যার্থের অংশবিশেষ উল্লেখ থাকবে। কিন্তু যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কি উল্লেখ থাকবে, যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে আমার উল্লেখ থাকবে হচ্ছে বিভেদক লক্ষণ, আর একটা হচ্ছে আসন্নতম জাতি। যেমন মানুষ হলো পালকবিহীন দ্বিপদ বিশিষ্ট প্রাণী। আচ্ছা, এখন এখানেও কিন্তু মানুষেরই সংজ্ঞা দেওয়া হয়েছে। একটু আগে আমরা দেখছিলাম যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা একটা সংজ্ঞা ছিল। আবার এখানে আরেকটা সংজ্ঞা বললাম যে মানুষ হয় পালকবিহীন দ্বিপদ বিশিষ্ট জীব। এখন এইখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞা হইতে গেলে কিন্তু অবশ্যই তার কি লাগবে, বিভেদক লক্ষণ লাগবে, আসন্নতম জাতি লাগবে। এখানে হয়তো প্রাণী কথাটা বলা, এখানে মানলাম যে আসন্নতম জাতি আছে মানুষের, কিন্তু এখানে কি কোনো বিভেদক লক্ষণ উল্লেখ আছে, বিভেদক লক্ষণ উল্লেখ নেই। এখানে কি উল্লেখ আছে, এখানে অবান্তর লক্ষণ উল্লেখ আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় শ্রেণীগত অবিচ্ছেদ অবান্তর লক্ষণ, এই দ্বিপদ কথাটা। তো এখানে কি উল্লেখ আছে আমার, এখানে উল্লেখ আছে অবান্তর লক্ষণ। আর যখনই অবান্তর লক্ষণ বা উপলক্ষণ বা যাতায়াতের অংশবিশেষ উল্লেখ থাকবে, তখনই সেটাকে আমরা কি বলবো, বর্ণনা বলবো, সেটাকে আমরা সংজ্ঞা বলতে পারবো না। কারণ সংজ্ঞা হইতে গেলে অবশ্যই 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 কি লাগবে, আমার
সংজ্ঞা হইতে গেলে বিভেদক লক্ষণ লাগবে, আর কি লাগবে, আসন্নতম জাতি লাগবে। এখন এখানে পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে সংজ্ঞা আর বর্ণনার মধ্যে পার্থক্য। আমাদের যে বিধেয়ক যে 5 প্রকার, এই 5 প্রকার বিধেয়কের মধ্যে সংজ্ঞায় হচ্ছে কোনটা থাকে, সংজ্ঞায় থাকে হচ্ছে আমার বিভেদক লক্ষণ। বিধেয়কে যে 5 প্রকার আছে তার মধ্যে একটা হচ্ছে বিভেদক লক্ষণ, এটা সংজ্ঞায় উল্লেখ করতে হয়। আর যৌক্তিক সংজ্ঞা বাদ দিয়ে যে বর্ণনা আছে, এই বর্ণনায় আমার কি বিধেয়ক লক্ষণের যে বিধেয়কের যে প্রকারভেদ আছে সেখানে কি সেখানকার উপলক্ষণ আর অবান্তর লক্ষণ এই দুইটা হচ্ছে কি হয় উল্লেখ করতে হয়। তার মানে সংজ্ঞার ক্ষেত্রে হচ্ছে বিভেদক লক্ষণ, আর কি আর হচ্ছে তোমার বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ আর অবান্তর লক্ষণ উল্লেখ করতে হয়। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। এবার হচ্ছে সংজ্ঞা আর বর্ণনার মধ্যে আমরা পার্থক্য দেখব। তো সংজ্ঞা আর বর্ণনার মধ্যে পার্থক্য প্রথমটাই বলা হয়েছে যে সংজ্ঞার ক্ষেত্রে একটা পদের আসন্নতম জাতি আর কি বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়, আর বর্ণনার ক্ষেত্রে একটি পদের কি উপলক্ষণ, অবান্তর লক্ষণ বা জাত্যার্থের অংশবিশেষ উল্লেখ করতে হয়। এটা আমরা একটু পদে দেখছি। এখন বলছে যে সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না, যেমন বিশিষ্ট নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। হ্যাঁ, একটু আগে বললাম যে সংজ্ঞা শুধু দেওয়া যায় কার, সংজ্ঞা শুধু হচ্ছে জাতিবাচক বা শ্রেণীবাচক পদের দেওয়া যায়, যেমন বিশিষ্ট নামবাচক পদের কোনো সংজ্ঞা দেওয়া যায় না। অন্যদিকে সকল পদের কি দেওয়া যায়, বর্ণনা দেওয়া যায়। যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্র হচ্ছে সীমিত। কি সীমিত কেন, কারণ কেবল জাত্যার্থ রয়েছে এমন জাতি বা শ্রেণীবাচক পদের সংজ্ঞা দেওয়া যায়। তো দেখো অনেকগুলো পদ আছে যার হচ্ছে জাত্যার্থ নাই কিন্তু হচ্ছে কি ব্যক্তার্থ আছে, আবার অনেকগুলো পদ আছে যার হচ্ছে কি নাই, ব্যক্তার্থ নাই কিন্তু জাত্যার্থ আছে। তো যৌক্তিক সংজ্ঞা আমরা ক্ষেত্রটা এই কারণে সীমিত যে যেই পদগুলো শুধু জাত্যার্থ আছে সেগুলোরই শুধু হচ্ছে কি দেওয়া যায়, সংজ্ঞা দেওয়া যায়। কিন্তু যে পদগুলোর জাত্যার্থ নেই শুধু ব্যক্তার্থ আছে সেগুলোর কিন্তু সংজ্ঞা দেওয়া যায় না। এই কারণে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রটা হচ্ছে সীমিত। অন্যদিকে বর্ণনার ক্ষেত্রটা হচ্ছে ব্যাপক, কারণ যে কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট যৌক্তিক ধারণার প্রকাশে হলো বর্ণনা। তার মানে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রটা হচ্ছে সীমিত, বর্ণনার ক্ষেত্র হচ্ছে কি আমার বিস্তৃত। তো যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি আমার একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। যৌক্তিক সংজ্ঞা কেন একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, কারণ হচ্ছে যৌক্তিক সংজ্ঞার 5টা নিয়ম আছে। এই নিয়মগুলো হচ্ছে কি, নিয়মগুলো হচ্ছে কি এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়া এই কারণে বলা আছে যে যৌক্তিক সংজ্ঞার হচ্ছে কি 5টা নিয়ম আছে। আর এই নিয়মগুলো যদি আবার আমি লঙ্ঘন করি তাহলে আবার সেখানে অনুপপত্তির সৃষ্টি হবে। অন্যদিকে বর্ণনা একটা কি আমার লৌকিক প্রক্রিয়া। তো যে কোনো কিছুরই তো বর্ণনা হচ্ছে এমনিতেই বলা যায়, এটা হচ্ছে লোকমুখে যা ইচ্ছা সেটাই বলা যায়, কিন্তু যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কি যা ইচ্ছা তাই বলা যায়? যৌক্তিক সংজ্ঞার কিন্তু হচ্ছে একটা নিয়ম আছে যে কি যৌক্তিক সংজ্ঞা একটা আসন্নতম জাতি আর একটা বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে। আবার যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তির সৃষ্টি হয়। ওই যে বললাম যে যৌক্তিক সংজ্ঞার 5টা নিয়ম আছে, এই 5টা নিয়ম যদি আমি না মানি তাহলে কি হবে, আমার অনুপপত্তির সৃষ্টি হবে। অন্যদিকে বর্ণনার হচ্ছে কোনো নিয়ম না থাকায় অনুপপত্তির সৃষ্টি হয় না। এরপরে সেটা হচ্ছে কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। আচ্ছা, যেসব পদের হচ্ছে কি নৈর্থক ভাষা আছে তাদের হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। কারণ কি, নৈর্থক পদ যেটা আছে সেটা হচ্ছে কি করে যে আমরা যেটা যৌক্তিক সংজ্ঞা দিই সেটা আসলে ওটার সংজ্ঞাটা বুঝে না। তো যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে শুধু সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। নৈর্থক ভাষা আসলে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করলে যে পদের আমরা সংজ্ঞা দিব, যেমন আমি যদি পাপ নয় পুণ্য, এখন আসলে পাপ বলতে কি বোঝায় আমাকে এইটা বুঝাইতে লাগবে, কিন্তু এখানে পাপ নয় পুণ্য এটা হচ্ছে একটা কি নৈর্থক ভাষা আমরা এখানে ব্যবহার করছি। বাট আসলে পাপ বলতে এখানে কি বোঝানো হয়েছে এটা কিন্তু বোঝানো, এখানে বোঝানো হচ্ছে পাপ কি নয় সেটা বোঝানো হয়েছে, কিন্তু এটা তো কোনো কিছু সংজ্ঞা হইতে পারে না, এই জন্য এখানে নৈর্থক ভাষা ব্যবহার করা যাবে না। এরপর বর্ণনায় সকল পদের হচ্ছে কি সদর্থক নৈর্থক উভয় ভাষায় ব্যবহার করা যায়। এটা হচ্ছে সংজ্ঞা আর বর্ণনার মধ্যে পার্থক্য। এবার আমরা যৌক্তিক সংজ্ঞার নিয়ম আর নিয়ম লঙ্ঘনের ফলে কি কি অনুপপত্তি ঘটতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। তো যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে আমার কয়টা, 5টা নিয়ম। প্রথম নিয়মটা হচ্ছে কি, যে পদের সংজ্ঞা দেওয়া হয় সে পদের কি পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হবে। একটু আগে আমরা দেখছি যে আমরা যৌক্তিক সংজ্ঞা তাকেই বলবো যার হচ্ছে কি পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হবে। আর পূর্ণ জাত্যার্থ উল্লেখ করে মানে কি, তার আসন্নতম জাতি আর বিভেদক লক্ষণ অবশ্যই উল্লেখ করতে হবে। পূর্ণ জাত্যার্থের কম বা বেশি গুণ উল্লেখ করা যাবে না। এখন দেখুন সবকিছুরই তো একটা নিয়ম আছে, এখন আমি যদি নিয়ম না মানি তাহলে কি আমি একটা দোষ বা ত্রুটি করে ফেলবো। এই দোষ বা ত্রুটিটাকেই যৌক্তিক সংজ্ঞায় বা যুক্তিবিদ্যায় বলি, সেটা হচ্ছে কি বলে, অনুপপত্তি বলে। তো
এখন মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলতে হবে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, অর্থাৎ এখানে যে মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে, মানুষের কি এখানে পূর্ণ জাতার্থ উল্লেখ আছে, জীববৃত্তিও উল্লেখ আছে, আবার বুদ্ধিবৃত্তিও উল্লেখ আছে। তার মানে কি প্রথম নিয়মটাতে যে বলছে যে পূর্ণ জাতার্থ উল্লেখ করতে হবে, ঠিক আছে। এখন আমি যদি পূর্ণ জাতার্থ উল্লেখ না করে জাতার্থ বেশি বা কম উল্লেখ করি, তাহলে কিন্তু আবার অনুপপত্তি ঘটবে। তো আমরা এখন সেটাই দেখি যে আমি যদি নিয়ম না মানি তাহলে কি হবে। এখানে বলছে যে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অর্থাৎ পূর্ণ জাত্যার্থ, যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অর্থাৎ কি পূর্ণ জাত্যার্থের কম বেশি উল্লেখ করলে 4টি অনুপপত্তি ঘটবে। কয়টা? 4টা অনুপপত্তি ঘটবে। কি কি? একটা হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, একটা হচ্ছে অবান্তর লক্ষণ বা আপত্তিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, একটা হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তার মানে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে আমার যদি আমি প্রথম নিয়মটা অর্থাৎ পূর্ণ জাত্যার্থ উল্লেখ না করে আমি কম জাত্যার্থ বা বেশি জাত্যার্থ উল্লেখ করি, তাহলে আমার কি হবে? তাহলে হচ্ছে আমার 4টা অনুপপত্তি ঘটবে। একটা হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, একটা হচ্ছে অবান্তর লক্ষণ জনিত অনুপপত্তি, আরেকটা হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আরেকটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর এই অবান্তর লক্ষণকে আবার আপত্তিক সংজ্ঞাজনিত অনুপপত্তিও বলা হয়। তো আমরা এবার 4টা অনুপপত্তিগুলো একটু দেখে নিই। তো প্রথম অনুপপত্তিতে কি বলছে যে কোন পদের সংজ্ঞায় জাত্যার্থের অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ উল্লেখ করা হলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তাহলে এটার একটা শর্টকাট ট্রিক্স আমরা লিখে রাখি যে কি এখানে কি অতিরিক্ত গুণটা উল্লেখ থাকতেছে, পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবেই, এর সাথে একটা অতিরিক্ত গুণ হিসেবে আমার কি থাকবে? উপলক্ষণ থাকবে। তাহলে সেটা আমার কি হয়ে যাবে? বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। মানে কি? তখনই এটা ঘটবে যখন আমার পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবে, এর সাথে অতিরিক্ত একটা গুণ উপলক্ষণ উল্লেখ থাকবে। এটা আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখি যে এখানে মানুষ পদের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো বলছে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ বিচারক্ষম জীব। তো এখানে দেখো প্রথমে কি পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবে, তার মানে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ আর জীব, এখানে কিন্তু পূর্ণ জাত্যার্থ উল্লেখ আছে। এখানে আরেকটা কিন্তু গুণ উল্লেখ করা আছে, সেটা হচ্ছে কি বিচার ক্ষমতা। এখন এখন কি এখন উপলক্ষণটা হচ্ছে কি? উপলক্ষণটা হচ্ছে জাত্যার্থের অংশ না, কিন্তু জাত্যার্থ থেকে নিঃসৃত হবে। যেমন এখানে কিন্তু মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি, এখানে কিন্তু জীববৃত্তি বুদ্ধিবৃত্তি উল্লেখ নাই। বাট এই যে আমরা যে বিচার করি, এই বিচার করার ক্ষমতাটা কি? আমাদের বুদ্ধি আছে বলে কিন্তু আমরা বিচার করতে পারি। তো এটা আমাদের কি বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হয়, এটাই হচ্ছে উপলক্ষণ। তাহলে এখানে 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 আমি বলছি যে পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবে আর অতিরিক্ত গুণ উপলক্ষণ। তো এখানে পূর্ণ জাত্যার্থ উল্লেখ আছে, এর সাথে অতিরিক্ত গুণ হিসেবে কি উপলক্ষণ উল্লেখ আছে, এটাই হচ্ছে আমার কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এবার আমরা পরেরটাতে চলে যাই। এটা হচ্ছে কি অবান্তর লক্ষণ বা আপত্তিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এটা খুবই সহজ, যেহেতু অবান্তর লক্ষণ কথাটা আছে আমরা আবার হচ্ছে ওইটাই লিখে ফেলি যে এখানে পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবে আর অতিরিক্ত গুণ হিসেবে এখানে কি থাকবে? অতিরিক্ত গুণ হিসেবে থাকবে আমার অবান্তর লক্ষণ। তো কোন পদের সংজ্ঞায় জাত্যার্থের অতিরিক্ত গুণ হিসেবে এই যে অবান্তর লক্ষণ উল্লেখ করা হলে অবান্তর লক্ষণ বা আপত্তিক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন এখানে মানুষের কি সংজ্ঞা দেওয়া হয়েছে যে কি বলছে যে পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এখানে পূর্ণ জাত্যার্থ উল্লেখ আছে। আর একটা কি অবান্তর লক্ষণ উল্লেখ থাকবে, সেখানে হচ্ছে এই যে জীবৎ কথাটা আছে, এইটা হচ্ছে অবান্তর লক্ষণ হচ্ছে যেটা জাত্যার্থ থেকে নিঃসৃত হবে না, মানে জাত্যার্থের অংশ হবে না আবার জাত্যার্থ থেকেও নিঃসৃত হবে না। যেমন এই যে দ্বিপদ কথাটা আছে, এটা হচ্ছে মানুষের কি জাত্যার্থ থেকে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, এটারও হচ্ছে এটা থেকে নিঃসৃত হয়নি, আবার যে জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি থেকে যে নিঃসৃত হবে সেটা থেকেও কিন্তু এই দ্বিপদ কথাটা নিঃসৃত হয়নি। এই যে দ্বিপদ কথাটা আছে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এটা কি আমার একটা অবান্তর লক্ষণ এই দ্বিপদ কথাটা। তো তো মানুষের কি বলছে যে দেখো যেই পদের কি করতে হবে? পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবে, এই যে বুদ্ধি সম্পূর্ণ, আবার কি জি পূর্ণ জাত্যার্থ উল্লেখ আছে, এর সাথে একটা অতিরিক্ত গুণ হিসেবে অবান্তর লক্ষণ উল্লেখ থাকবে। দ্বিপদ হচ্ছে এখানে একটা অবান্তর লক্ষণ। তো এর ফলে আমার কি হবে? এর ফলে আমার যে অনুপপত্তিটা ঘটবে যেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অবান্তর বা আপত্তিক লক্ষণজনিত অনুপপত্তি। ওকে, এরপরে আমরা 3 নম্বরে চলে যাই, অব্যাপকে চলে যাই। অব্যাপকের ক্ষেত্রে যে ব্যাপারটা মনে রাখতে লাগবে, এইখানেও অবান্তর লক্ষণ আছে, বাট এটা কি হবে? বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হবে। এখানে পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবে প্লাস অবান্তর লক্ষণই হবে, কিন্তু সেটা হচ্ছে কি হবে? বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হবে।
পূর্ণ জাত্যার্থ যেটা ব্যাপার সেটা হচ্ছে কি এখানে কার, এখানে আবার মানুষেরই সংজ্ঞা দেওয়া হয়েছে যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তো বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব এটা উল্লেখ আছে, ঠিক আছে। এখন বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কোনটা? এখন বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা সেই পদের মধ্যে সেই গুণটা হচ্ছে কি সবসময় উপস্থিত থাকবে না। যেমন এখানে কি স্বার্থপরের কথা বলা হয়েছে, তো স্বার্থপরের কথা বলা হয়েছে যে একজন মানুষ স্বার্থপর এখন হইতে পারে, কিন্তু সে যে সারা জীবন স্বার্থপর থাকবে ব্যাপারটা কিন্তু এমন না, সে হচ্ছে কি স্বার্থপর নাও হইতে পারে। তো এটা কি এই গুণটা হচ্ছে সবসময় উপস্থিত থাকবে না। বিচ্ছেদ মানে ব্যক্তি থেকে তার বিচ্ছেদ ঘটতে পারে বা ওই শ্রেণীটা থেকে তার বিচ্ছেদ ঘটতে পারে। যে স্বার্থপর যে হবে সেটা কিন্তু হচ্ছে কি একদমই বলা যায় না সে ভালো হয়ে যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এমনই যে বিচ্ছেদ মানে হচ্ছে কি ব্যক্তি থেকে বা হচ্ছে কি শ্রেণীটা থেকে সেটার বিচ্ছেদ ঘটতে পারে, এটাই হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তো এই যে স্বার্থপর কথাটা যে সে স্বার্থপর থাকতে পারে না, যেমন এখানে স্বার্থপর না বলে আমি এখানে সভ্য কথাটাও বলতে পারতাম। এখন একজন যে একটা যে শ্রেণী বা একজন যে মানুষের কথা বলে ও যে সবসময় যে স্ট্রিক্ট সভ্য থাকবে ব্যাপারটা এমন না, অসভ্য হইতে পারে। তার মানে এটা সবসময় উপস্থিত থাকবে না, সেটা থেকে কি বিচ্ছেদ ঘটতে পারে। এই জন্য এখানে যখন অতিরিক্ত গুণটা বিচ্ছেদ অবান্তর লক্ষণ হবে তখনই সেটা কি হয়ে যাবে, অব্যাপক সংজ্ঞাজনিত কি হবে, অনুপপত্তি হবে। এবার আমরা চলে যাই অতি ব্যাপকে। অতি ব্যাপকটা হচ্ছে আবার কি, অতি ব্যাপকটা হচ্ছে এখানে হচ্ছে ব্যাপারটা এমন যে এখানে পূর্ণ জাত্যার্থ মাইনাস আংশিক জাত্যার্থ। এই যে এখানে কি বলছে যে কোন পদের সংজ্ঞায় আংশিক জাত্যার্থ উল্লেখ করা হলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তার মানে এখানে পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবে না, এখানে কি উল্লেখ থাকবে, এখানে আংশিক জাত্যার্থ উল্লেখ থাকবে। অর্থাৎ কি, অর্থাৎ আমরা যেমন মানুষের ক্ষেত্রে দেখছিলাম না যে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এর হচ্ছে কি জাত্যার্থ, যে কোনো একটা উল্লেখ থাকবে, হয় জীববৃত্তি উল্লেখ থাকবে না হলে বুদ্ধিবৃত্তি উল্লেখ থাকবে, তাহলেই কি আংশিক জাত্যার্থ হয়ে যাবে। যেমন পূর্ণ জাত্যার্থ বলতে মানুষের ক্ষেত্রে কয়টা ছিল, দুইটা ছিল। এখন আংশিক জাত্যার্থ মানে তার মানে অবশ্যই একটা উল্লেখ থাকবে। তো এখানে এটাই বলছে যে মানুষ হয় জীব, এখানে মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে মানুষ পদটা, তো এখানে বলা হয়েছে কি জীবের কথা বলা হয়েছে মানুষকে। তার মানে এখানে কি আছে, এখানে আসন্নতম জাতি উল্লেখ আছে শুধু, বা তোমার জীববৃত্তি উল্লেখ আছে, কিন্তু মানুষের কি এটাই কি হচ্ছে কি এটাই শুধু, মানুষের বুদ্ধিবৃত্তি তো এখানে নাই। ওটা কোনটা আমার, এখানে মানুষ হয় জীব, এটা হচ্ছে আসন্নতম জাতি বা হচ্ছে কি জীববৃত্তি উল্লেখ আছে। কিন্তু আমরা কি জানি কোনো একটা সংজ্ঞা পদের সংজ্ঞা দিতে গেলে কি আসন্নতম জাতির পাশাপাশি কি বিভেদক লক্ষণটা উল্লেখ করতে লাগে, অর্থাৎ তার কি পূর্ণ জাত্যতা উল্লেখ করতে লাগে। তো এখানে জীববৃত্তি আছে, এখানে তো বুদ্ধিবৃত্তিটা উল্লেখ নাই। তো যখনই আংশিক জাত্যার্থ, অর্থাৎ এখানে থাকার কথা ছিল কয়টা, দুইটা জাত্যার্থ, কিন্তু আছে কয়টা, একটা। তো ওটা কি হয়ে যাবে তখন, আংশিক জাত্যার্থ হয়ে যাবে। এটাই হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই। দ্বিতীয় নিয়মে কি বলছে, দ্বিতীয় নিয়মে বলছে যে আমরা এখন কি যে পদের সংজ্ঞা দিব, যেই পদটার আমরা সংজ্ঞা দিব সেই পদটা হচ্ছে কি আমাদের, সেই পদের যে সংজ্ঞাটা দেওয়া হবে সেটা হচ্ছে কি স্পষ্ট করতে লাগবে আমাদের। ব্যাপারটা এমন যে এখানে হচ্ছে কি চতুর্ভুজের সংজ্ঞা দেওয়া হয়েছে। চতুর্ভুজের সংজ্ঞায় বলা হয়েছে যে চারটি বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। চতুর্ভুজ কি, চারটি বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল কি ক্ষেত্র। তো এখন এইখানে এই যে এই যার সংজ্ঞা দেওয়া হবে, এখানে বলছে যে পদের সংজ্ঞা দেওয়া হবে, অর্থাৎ এখানে চতুর্ভুজের সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে। অর্থাৎ এইটার যে এইখানে যে সংজ্ঞাটা দেওয়া হবে এটা হচ্ছে কি স্পষ্টভাবে আমাদের হচ্ছে কি বলতে লাগবে। সংজ্ঞায় কোনো হচ্ছে কি রূপক বা দুর্বোধ্য ভাষা আমি ব্যবহার করতে পারবো না, সহজ সরল ভাষা আমার ব্যবহার করতে লাগবে। তো এইটা নিয়ম যদি আমি না মানি তাহলে দুইটা অনুপপত্তি ঘটে, একটা হচ্ছে কি একটা হচ্ছে আমার রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে কি বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এটা হচ্ছে কি বাহুল্য না, দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কয়টা, দুইটা অনুপপত্তি ঘটে। তার মানে দ্বিতীয় নিয়মে লঙ্ঘনের ফলে দুইটা অনুপপত্তি ঘটে, একটা হচ্ছে কি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, এই দুইটা। এবার আমরা এই দুইটা নিয়ে একটু আলোচনা করি। তো রূপক কখন ঘটবে, রূপকটা ঘটবে হচ্ছে যখন আমি সংজ্ঞায়
সহজ সরল এবং সুস্পষ্ট ভাষার পরিবর্তে যখন আমি রূপক ভাষা ব্যবহার করব, তার মানে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে রূপক ভাষা ব্যবহার করলে। এখন তাহলে রূপক ভাষাটা কি এটা একটু আমরা দেখে নিই। যেমন এখানে বলা হয়েছে যে উট হয় মরুভূমির জাহাজ। এখন উটের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে উট হয় মরুভূমির জাহাজ। এখন ধরলাম আমি উট চিনি না, উট হচ্ছে কি চিনি না, এখন মরুভূমির জাহাজ বলছে যে, তো আমি যদি এমন মনে করি যে একটা হচ্ছে কি সামুদ্রিক একটা জাহাজ দেখলাম, তো এই সামুদ্রিক জাহাজ দেখার পরে যদি আমি বলি যে যেহেতু উটকে হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয়েছে আর আমি একটা সামুদ্রিক একটা জাহাজ দেখছি, তাহলে কি এটা অবশ্যই কি হবে আমার, এটা হচ্ছে তাহলে এটাই উট, মানে আমি কি একটা সামুদ্রিক জাহাজকে উট বলে মনে করতেছি, কারণ আমি তো আগে উট দেখিনি। তো এটা কিন্তু বললে কি হবে, বললে হবে না। এখানে যে উটের কথা বলা হয়েছে উট হয় মরুভূমির জাহাজ, এটাকে কি বলা হয়েছে, এটাকে এখানে হচ্ছে কি রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। কি ভাষা, রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। যেমন সিংহকে যদি আমরা কি বলি, পশুর রাজা বলি, এটাকেও কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তো এটা উল্লেখ করা যাবে না, এটা উল্লেখ করা যাবে না। এরপর হচ্ছে কি, এরপর দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুভূতিটা হচ্ছে কি, সংজ্ঞায় হচ্ছে কি সহজ সরল আর সুস্পষ্ট ভাষার পরিবর্তে আমরা যদি দুর্বোধ্য ভাষা ব্যবহার করি, দুর্বোধ্য ভাষা যেমন এখানে বটবৃক্ষের হচ্ছে কি সংজ্ঞা দেওয়া আছে, তো সেখানে বলা হয়েছে জটাজট লাঞ্ছিত শোভিতাতব নিরোধক মহাস্তবীর পাদব। তো এই যে বটবৃক্ষ যে আছে, এটাকে আমার এখানে কি ওই কনসেপ্টে কি আসলে এই বটবৃক্ষ বলতে আসলে কি বোঝায়, কি ভাষা লিখছে, এগুলো সব দুর্বোধ্য ভাষা লিখছে, এগুলো কি আমি আদৌ কিছু বুঝতেছি না, এগুলো আমি কিছুই বুঝছি না, তো এগুলো এইভাবে সংজ্ঞা দেওয়া যাবে না। এটাই বলছে যে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এরপর আমরা তৃতীয় নিয়মে যাব। তৃতীয় নিয়মে হচ্ছে কি, যেটা কনসেপ্ট মেইন কথা, সেটা হচ্ছে আমি যখন কোনো কিছুর একটা পদের সংজ্ঞা দিব, তখন আমি কোনোভাবেই সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করতে পারবো না। কি, সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করতে পারবো না। যেমন যদি আমি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করি, তাহলে যে অনুপপত্তিটা ঘটবে সেটাকে হচ্ছে কি বলা হয়, সেটাকে বলা হয় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ব্যাপারটা কেমন, যে ফুল হয় পুষ্প, এখানে আমি ফুলের সংজ্ঞা দিছি, টাকা হয় অর্থ, এখানে আমি টাকার সংজ্ঞা দিছি, গাছ হয় বৃক্ষ, এখানে আমি গাছের, এই তিনটা পদের আমি হচ্ছে কি এখানে সংজ্ঞা দিছি। এখন সংজ্ঞা দিতে গিয়ে আমি বলে ফেলছি যে ফুলকে পুষ্প বলছি, টাকাকে অর্থ বলছি, গাছকে হচ্ছে কি বৃক্ষ বলছি। এই তিনটাই কিন্তু ফুলের হচ্ছে কি সমর্থক শব্দ হচ্ছে পুষ্প, টাকার সমর্থক শব্দ হচ্ছে অর্থ, আর গাছের সমর্থক শব্দ হচ্ছে কি বৃক্ষ। তো এই সমর্থক শব্দগুলো ব্যবহার করতে আমি পারবো না, কারণ কি সমর্থক শব্দ ব্যবহার করার ফলে তো আমি সেমই ফুলকে বলছি পুষ্প, তো এখানে তো আমি কিছুই বুঝলাম যে ফুল বলতে আসলে কি, ফুলের সংজ্ঞাটা আসলে যৌক্তিক সংজ্ঞাটা আসলে কি, এখানে তো ওটা উল্লেখ নাই, জাস্ট এখানে কি ফুলের কথাটাই বলা হয়েছে যে ফুল হয় পুষ্প, তারপরে কি টাকা হয় অর্থ, বলা হয়েছে গাছ হয় বৃক্ষ, এগুলো সবগুলোই সমর্থক শব্দ ব্যবহার করছে, তো সমর্থক শব্দ ব্যবহার করা যাবে না। এবার আমরা চতুর্থ নিয়মে চলে যাই। সেখানে কি বলছে, সেইখানে বলছে যে মেইন কনসেপ্ট হচ্ছে যে সংজ্ঞায় সবসময় হচ্ছে কি আমার সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, আমি নৈর্থক ভাষা ব্যবহার করতে পারবো না, সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে। এখন আমি যদি এটা না করে নিয়মটা লঙ্ঘন করি, তাহলে যেই অনুপপত্তিটা ঘটবে তার নাম হচ্ছে নৈর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন পাপ নয় পুণ্য, অন্ধকার হয় আলোর অভাব। এখন আমার সংজ্ঞা দেওয়ার মানে কি, আমার সংজ্ঞা দেওয়ার মানে হচ্ছে আমি যখন কোনো কিছুর একটা যৌক্তিক সংজ্ঞা দিয়ে যাবো, আমার কিন্তু আসন্নতম যাদের বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে। তো এইখানে কি, এখানে পাপ নয় বলছে পুণ্য, এখন এই যে পুণ্য আছে, এই পুণ্য পাপ কি নয় এটা বোঝায় না, কিন্তু না পাপ বলতে আসলে কি বোঝায় আমাকে তো এটা এখানে বুঝায়নি, এখানে পাপ আসলে কি নয় সেটা বলছে, তো এটা কখনোই যৌক্তিক সংজ্ঞা হতে পারে না। আবার অন্ধকার হয় আলোর অভাব, সেম জিনিস, এখানে আসলে কি নয় সেটা বোঝানো হচ্ছে, কিন্তু কি নয় এটা তো ব্যাপার না। যেমন মানুষের ক্ষেত্রে বলা হয়েছে কি মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এখানে কিন্তু মানুষকে আমরা যে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে পারতেছি যে না যেসব বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব আছে তাদেরকে আমরা কি বলবো, মানুষ বলবো। কিন্তু এখানে যে পাপ নয় পুণ্য, এখন পাপ কি নয় এটা বোঝানো হয়েছে, এখানে হচ্ছে কি নৈর্থক ভাষা ব্যবহার করছে, যার ফলে কি আমার এখানে যে পাপের যে সংজ্ঞাটা আছে এটা আমার কাছে কি অস্পষ্ট থেকে গেছে। আবার অন্ধকারে আলোর অভাবের ক্ষেত্রেও সেম জিনিস। এবার আমরা পঞ্চম নিয়মে চলে যাই। পঞ্চম নিয়মে হচ্ছে কি বলছে, পঞ্চম নিয়মে বলছে যে কোনো পদের সংজ্ঞায় তার সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা কিন্তু একটু আগে পড়ে আসছিলাম সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ পদ। সংজ্ঞেয় পদটা হচ্ছে মানে যেটার আমরা কি সংজ্ঞা দিব, আর সংজ্ঞার্থ পদ হচ্ছে ওই সংজ্ঞাটাই হচ্ছে কি সম্পর্কে যা বলা হচ্ছে। যেমন আমি যে মানুষ বললাম, এই মানুষটা হচ্ছে আমার এখানে কি পদ, সংজ্ঞেয় পদ, কারণ কি এই পদের সংজ্ঞাটা দেওয়া হচ্ছে, আর এই মানুষ পদ সম্পর্কে যেটা বলা হবে ওটা হচ্ছে কি আমার সংজ্ঞার্থ পদ। যেমন কি বলা হয়েছে যে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এটা হচ্ছে কি আমার সংজ্ঞার্থ পদ। এখন এই যে
মানুষ এটা কি কি একটা উদ্দেশ্য পদ, আর বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হচ্ছে কি আমার বিধেয় পদ, আর হয়টাকে বলা হয় সংজ্ঞেয়। এখন এই দুইটা যে আছে সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ পদ, এদের ব্যক্তর্থটা বা পরিমাণটা বা সংখ্যাটা সমান হবে। যেমন মানুষের সংখ্যা যদি 100 হয়, তাহলে এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীবেরও হচ্ছে কি সংখ্যাটা কত হবে 100 হবে, মানে এটা কি পরস্পর সমান হবে, এটাই বলছে। আর এই যে আছে এখানে যে পদের সংজ্ঞা দিতে হবে, সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজে কি হবে আমার রূপান্তরযোগ্য হবে। অর্থাৎ কি, অর্থাৎ উদ্দেশ্য চলে যাবে বিধেয়ের জায়গায়, বিধেয় চলে আসবে উদ্দেশ্য জায়গায়। এটা যদি আমরা করতে পারি তাহলে কি এই নিয়মটা ঠিক আছে। যেমন কি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, আর বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ, বলা একই কথা, এদের কোনো অর্থের পরিবর্তন হয় না। এখন আমি যদি এই নিয়মটা না মানি, এই নিয়মটা না মানলে আমার কি দুইটা অনুপপত্তি ঘটবে। কি কি সেটা, একটা হচ্ছে আমার অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এবার এই দুইটা সংজ্ঞা আসলে কি আমরা একটু, অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এটা হচ্ছে কি কোন পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ জাত্যার্থের উল্লেখ না করে আংশিক জাত্যার্থ উল্লেখ করলে আমার অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। কারণ জাত্যার্থের অংশবিশেষ উল্লেখ করলে সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ কি হয়ে যায় বেশি হয়। তার মানে অতিব্যাপকটা হচ্ছে কি আমার কি কোনো একটা পদের আমি যখন সংজ্ঞা প্রদান করব, এই কোনো একটা পদের সংজ্ঞা প্রদান করার অর্থই হচ্ছে কি তার কি পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হবে। এখন আমি যদি পূর্ণ জাত্যার্থ উল্লেখ না করে আংশিক জাত্যার্থ উল্লেখ করি, তাহলে যে সংজ্ঞাটা ঘটে সেটা হচ্ছে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, যেটা আমরা কি প্রথম যে আমাদের নিয়মটা ছিল সেখানে যেই 4 নম্বর অনুপপত্তিটা ছিল অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এইটাই বলা যায় যে কারণ কি জাত্যার্থের যদি আমি অংশবিশেষ উল্লেখ করলে আমার কি হয় সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ বেশি হয়। যেমন মানুষ হয় জীব, এখন মানুষ হয় জীব, এই যে এখন আমি দেখি এখন এখানে কি মানুষের হচ্ছে কি মানুষের জাত্যার্থ আমরা জানি জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি, কিন্তু এখানে শুধু জীববৃত্তি উল্লেখ করা আছে, বুদ্ধিবৃত্তি উল্লেখ নাই, এটা একটা। আবার আরেকটা জিনিস দিয়ে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। যেমন আমি কি বললাম, জীবকে আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি না, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি আমার অমানুষ। তো এখন দেখি, এখন থেকে আমি ধরলাম যে আমরা জাস্ট হচ্ছে কি সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি কনসেপ্টটা, মানে প্রতীক হিসেবে হবে যে জীবের সংখ্যা আছে ধরলাম 300, কত 300, জীবের সংখ্যা ধরলাম 300। এখন কি বলছে, এখন বলছে যে এই যে এইটা যে আছে আমার এই জীবের সংখ্যা হচ্ছে 300, এখন মানুষের সংখ্যা হচ্ছে কত ধরলাম, মানুষের সংখ্যা ধরলাম 200, আর এইখানে কি অমানুষের সংখ্যা ধরলাম 100। অমানুষ বলতে গরু ছাগল হাঁস মুরগি এদেরকে বোঝায়। তার মানে কি, তার মানে কি এখানে কি মানুষের সংখ্যা কিন্তু আমার কত হইতে পারবে না, মানুষের সংখ্যা কিন্তু আমার 300 হইতে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে কি অমানুষ বলতে যে আছে গরু ছাগল হাঁস মুরগি এদেরও তো সংখ্যা আছে, তো আমরা মানুষের সংখ্যা 200 ধরছি, আর এখানে কি অমানুষের সংখ্যা 100 ধরছি, আর জীবের সংখ্যা কত 300 ধরছি। এই যে দেখো মানুষ হয় জীব বলছে, এই যে মানুষের সংখ্যা মানুষ কত, মানুষের সংখ্যা কত 200, আর জীবের সংখ্যা কত হয়ে গেছে আমার 300 হয়ে গেছে, কত 300। এখন এখানে এটাই বলছে যে আমার এই যে ব্যক্তার্থটা যে বেশি বা পরিমাণটা যে বেশি হয়ে যাচ্ছে, যখন মানুষকে যখন আমি জীব বলে হচ্ছে কি সংজ্ঞায়িত করতেছি, তখন কি হচ্ছে, তখন কিন্তু আমার এই যে জাত্যার্থের অংশবিশেষ উল্লেখ করলে বা এই যে বললো যে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ, সংজ্ঞার্থ পদ কোনটা, সংজ্ঞার্থ পদ হচ্ছে আমার এখানে জীব, আর সংজ্ঞেয় পদ হচ্ছে কি মানুষ। এখন এই যে সংজ্ঞার্থ পদ মানুষের ব্যক্তার্থ এখানে কত 200 পাইছি, আর এখানে হয়ে যাচ্ছে কত, যখন জীব বলে উল্লেখ করছি তখন হয়ে যাচ্ছে কত 300। তো এইটা তখন আমার কি হবে, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে যে অনুপপত্তিটা ঘটবে সেটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কারণ কি এখানে যে ব্যক্তার্থটা বেড়ে গেছে 200 থেকে 300 হয়ে গেছে, এটাই বলছে যে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ বেশি হয়, অর্থাৎ 200 থেকে 300 হয়ে গেছে, তো এটা করা যাবে না। আরেকটা তো বলছে যে আংশিক জাত্যার্থ উল্লেখ করলে, অর্থাৎ এখানে আমার কি মানুষের জাত্যার্থ হচ্ছে দুইটা, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, কিন্তু এখানে একটা উল্লেখ আছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি উল্লেখ নাই, এইটা একটা সমস্যা। আর এরপরে হচ্ছে কি আমার অব্যাপক আছে, কি আছে অব্যাপক আছে। অব্যাপকের ক্ষেত্রে কি হয়, অব্যাপকের ক্ষেত্রে আমার এখানে একটা অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়। কি হয়, অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়, যে কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের জাত্যার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হলে কি হয় আমার অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। কারণ জাত্যার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করলে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ কম হয়। অর্থাৎ অতিরিক্ত গুণ বলতে কি এখানে আমার পূর্ণ জাত্যার্থ উল্লেখ থাকবে আর একটা অতিরিক্ত গুণ উল্লেখ থাকবে। যেমন এখানে কি বলছে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্যজীব, তো এখানে মানুষ পদের সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞায় বলা হয়েছে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ
সভ্যজীব। তো বুদ্ধিবৃত্তি সম্পন্ন আর জীব, এটা কি পূর্ণ যথার্থ উল্লেখ। আর অতিরিক্ত একটা গুণ আছে এখানে, যেটা হচ্ছে কি সভ্য বলা হয়েছে। এখন এই ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করি। এটা হচ্ছে এমন যে মানুষকে তো হচ্ছে কি আমরা জীবকে কি আমরা দুই ভাগে ভাগ করতে পারি না, মানুষ আর একটা কি অমানুষ। এখন মানুষকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কয় ভাগে? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে সভ্য আর একটা হচ্ছে অসভ্য। এদের এদের নিয়েই তো হচ্ছে কি সব মানুষ না, মানুষকে তো আমরা কি কি সভ্য আর অসভ্য এই দুই ভাগে ভাগ করতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা এমন যে এটার হচ্ছে কি ব্যক্তর্থটা আসলে কিভাবে কমে যাচ্ছে, এটাকে আমি আরেকটু লিখতেছি এইভাবে যে ব্যক্তর্থটা আসলে কিভাবে কমতেছে এটাই হচ্ছে আমি দেখাচ্ছি। আমরা জীবের ব্যক্তর্থ এর আগে কত দেখছিলাম? 300 দেখছিলাম। তো জীবের পরে আমরা কি নিলাম? মানুষ নিলাম। আরেকটা কি হচ্ছে কি অমানুষ। তো মানুষের কথা কত বললাম? মানুষের কথা আমরা ধরলাম যে 200, আর অমানুষের কত ধরলাম? 100 ধরলাম। এখন মানুষকে আবার কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা হচ্ছে কি আমার সভ্য আর একটা হচ্ছে কি আমার অসভ্য। একটা সভ্য আর একটা কি অসভ্য। এখন এই যে 200 যে আছে মানুষের, যে এখানে যে ব্যক্তর্থ, তো 200 ব্যক্তর্থর মধ্যে এই যে সভ্য মানুষের মধ্যে কিছু যাবে, অবসভ্য মানুষের মধ্যে কিছু যাবে না। তো সভ্য মানুষের মধ্যে কত যাবে? ধরলাম হচ্ছে কত? 150 সভ্য, অসভ্য ধরলাম 50। এখন কি, এখন আমি বলছি যে এখানে কি যাত্রার্থে যদি অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় তাহলে কি সংজ্ঞার্থ পদের ব্যক্তর্থ অনেক কম হয়। কি সংজ্ঞার্থ পদের ব্যক্তর্থ অনেক হয়। এখন বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্য জীব বলতে তো এখানে কি বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব বলতে তো আসলে মানুষকে বোঝানো হয়েছে। তো এখানে ব্যক্তর্থ কত ছিল? এখানে ব্যক্তর্থ ছিল আমার 200, তাই না? আগেরটাতে কি হয়েছিল? বেড়ে গেছিল, 200 থেকে হয়ে গেছিল 300। কিন্তু এইখানে কি, এইখানে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ যে সভ্য জীবের কথা বলে এর সংখ্যা কত হয়ে যাচ্ছে? সংখ্যা হয়ে যাচ্ছে 150। কেন? কারণ কি, কারণ এখানে তো বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ অসভ্য জীবগুলো আছে, এই সবগুলো মিলেই তো মানুষ, তাই না? তো এখানে কিন্তু কত? 200 থেকে 150। অর্থাৎ কি বলছে যে যাত্রার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করলে সংজ্ঞার্থ পদের অর্থাৎ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্যজীবের ব্যক্তর্থটা কি হয় আমার? কম হয়, কমে যায়। দেখো 200 থেকে কত হয়ে গেছে? 150। আর আগেরটাতে অতিপূর্বকে কিন্তু বেড়ে যায়। কেন? কারণ এখানে 200 থেকে 300 হয়ে গেছিল ব্যক্তর্থ। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা যৌক্তিক সংজ্ঞা একটু সীমাবদ্ধতা দেখব। তো যৌক্তিক সংজ্ঞার হচ্ছে আমার কি লক্ষ্যই হচ্ছে কি, যৌক্তিক সংজ্ঞার লক্ষ্যই হচ্ছে পদের অর্থকে হচ্ছে কি করা আমার, পদের অর্থকে হচ্ছে আমার সরল আর কি করা, পদের অর্থকে হচ্ছে কি সরল, স্পষ্ট ও বোধগম্য করা। সরল করা, স্পষ্ট করা, আরেকটা কি বোধগম্য করা। এই কারণে সংজ্ঞায় কি হয়? সংজ্ঞায় পদের পূর্ণ যাত্রার্থের উল্লেখ করতে হয়। কারণ কি, কারণ হচ্ছে কি পদের পূর্ণ যাত্রার্থ উল্লেখ করলে সেই সংজ্ঞাটা আমাদের কাছে সরল, স্পষ্ট আর বোধগম্য হয়। অর্থাৎ পদের আসন্নতম জাতীয় বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। হ্যাঁ, পূর্ণ যাত্রার্থ উল্লেখ করাই মানে আসন্নতম জাতি আর বিভেদক লক্ষণ উল্লেখ করা। কিন্তু সকল ক্ষেত্রে এই নীতিটা অনুসরণ করা সম্ভব নয়, এই জন্য সংজ্ঞাদানের কি আছে? সীমাবদ্ধতা আছে। যেমন প্রথমটা হচ্ছে কি পরতম জাতি। পরতম জাতি হচ্ছে কি আমার সর্বোচ্চ জাতি। পরতম জাতিকে অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না বলে এর সংজ্ঞা দেওয়া যায় না। যেমন হচ্ছে কি দ্রব্য। এখন এই যে পরতম জাতি হচ্ছে কি দ্রব্য আছে, এখন দ্রব্য যে আছে আমার কি বলছে? আমার বলছে যে আসন্নতম জাতি লাগবে। এখন দ্রব্যটা হচ্ছে একদমই আমার, দ্রব্যের কথা যদি বলি, এই দ্রব্য হচ্ছে একেবারে হাইয়েস্ট আছে, এরপরে ধরো ভাগ আছে, এরপরে হচ্ছে ভাগ আছে, এরপরে হচ্ছে ধরলাম আমাদের ভাগ আছে। কিন্তু দ্রব্য তো হচ্ছে নিজে একটা জাতি, তাই না? এর আবার আসন্নতম জাতি কই থেকে পাবো? একে তো আমি আর ভাগ করতে পারতেছি না। এখানে যদি আরেকটা কিছু থাকতো তাহলে আমি আর আসন্নতম জাতিটা পারতাম, কিন্তু এখানে কিন্তু আর আসন্নতম জাতি থাকতেছে না। এই কারণে দ্রব্যের হচ্ছে কি, দ্রব্যের হচ্ছে আসন্নতম জাতি নেই। যার ফলে কি, যার ফলে পরতম যে জাতি আছে এর হচ্ছে কি সংজ্ঞা দেওয়া যায় না। আবার বস্তুর কিছু মৌলিক গুণ আছে, যেমন তিক্ততা, তৃষ্ণা, স্বাদ, গন্ধ, মিষ্টতা প্রভৃতি, এদের আবার সংজ্ঞা দেওয়া যায় না। আবার মনের কিছু মৌলিক গুণেরও, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ প্রভৃতি গুণগুলো অতুলনীয়, এদের সংজ্ঞা দেওয়া যায় না। কারণ কি, কারণ দেখো সংজ্ঞা দিতে গেলে অবশ্যই আসন্নতম জাতি আর বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে। যেমন তাহলে কি আমি যদি এর মধ্যে কোনো একটা উল্লেখ না করতে পারি সেটাই হচ্ছে কি আমি সংজ্ঞা দিতে পারবো না। তো তার মধ্যে পরতম জাতির ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে তার কি নেই, পরতম জাতির হচ্ছে কি আসন্নতম জাতি নেই। কারণ কি, কারণ এই তো হচ্ছে সর্বোচ্চ জাতি বা মহাজাতি, এর পরে তো, এর উপরে তো আর কোনো জাতি নাই।
তো যার কারণে কি, যার কারণে আমরা হচ্ছে কি দ্রব্যের হচ্ছে কি আসন্নতম জাতি নেই, এর ফলে সংজ্ঞা দিতে পারতেছি না। তেমনই ভাবে বস্তুর মৌলিক গুণ বা মনের মৌলিক গুণেরও এদেরও হচ্ছে কি এদেরও হচ্ছে কি আসন্নতম জাতি বা হচ্ছে কি আসন্নতম জাতি বা কি বিভেদক লক্ষণ এদের হচ্ছে কি না থাকার কারণে এগুলোর হচ্ছে কি সংজ্ঞা দেওয়া যায় না। আবার যেমন পরম নিয়ম আছে, কিছু পরম নিয়ম হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, তারপর হচ্ছে কি কার্যকারণ যে নিয়মগুলো আছে এদেরও হচ্ছে কি দেওয়া যায় না, এদেরও হচ্ছে সংজ্ঞা দেওয়া যায় না। কারণ কি, আবার মাধ্যাকর্ষণ নিয়মও আছে, কারণ কি, কারণ এগুলোর কোনো আসন্নতম জাতি নেই, এজন্য পরম নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না। আবার অনন্য বিষয় আছে কিছু, যেমন বিধাতা অর্থাৎ ঈশ্বর, তারপর হচ্ছে দেশ কাল আত্মা, এদেরও সংজ্ঞা দেওয়া যায় না। আবার বিশিষ্ট বস্তু, বিশিষ্ট গুণবাচক পদ যেমন সাদাত্ব, ঘনত্ব, সত্যতা ইত্যাদি, আবার সক্রিয় নামবাচক পদ যেমন রহিম, করিম, বিশাখ ইত্যাদি, এর সংজ্ঞা দেওয়া যায় না। এগুলো হচ্ছে কি সংজ্ঞাদানের সীমাবদ্ধতা। তো আজকের ক্লাসটাই হচ্ছে এইখান পর্যন্তই। সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।